আগামী 31শে ডিসেম্বর, দুদিন পরেই কি বাংলাদেশে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে? এরকম নানান ধরনের গুঞ্জন মানুষের মুখে মুখে, এবং এই গুঞ্জনের সৃষ্টি হয়েছে শনিবার 28শে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ফেসবুকে 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে নানান ধরনের পোস্টের কারণে। এবং এই পোস্টগুলো এই একই দিনকে কেন্দ্র করে দেয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান পর্যায়ের সমন্বয়ক সদস্য এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মাধ্যমে। এমনকি উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্য 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে বেশ কৌতূহলী পোস্ট দিচ্ছেন। কি হতে যাচ্ছে আসলে এই দিনটিতে? আপনি যে যুক্তিটা দাঁড় করেন এটা ভয়াবহ যুক্তি, একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। আমি এই কারণে বললাম কাইছে স্যার এই কথা কয়ে ফেলেছেন। না, আপনার যুক্তিটা খুব ভয়াবহ যুক্তি। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে এই বিষয় নিয়ে তথ্য অবশ্যই স্কিপ না করে দেখবেন এবং জানতে পারবো সাংবাদিক খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে আছে এই বিষয় নিয়ে তথ্য। দুইটা গুরুত্বপূর্ণ খবর দেখবো, কথা বাড়াবো না, চলে যাব স্ক্রিনে। আপনি যে যুক্তিটা দাঁড় করেন এটা ভয়াবহ যুক্তি, একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। আমি এই কারণে বললাম কাইছে স্যার এই কথা কয়ে ফেলেছেন। না, আপনার যুক্তিটা খুব ভয়াবহ যুক্তি। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা, তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন? স্যার আমাদের আওয়ামী লীগ আমলে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপের প্রশ্নে আপনাকে অনেকবার কলম ধরতে হয়েছে। আমরাও মানে আপনার বড় কলমে, আমাদের ছোট কলমে স্যার আমরা বহুবার বা মুখে বহুবার এই কথা বলছি। স্যার এখন কি পরিস্থিতির কোনো পরিবর্তন দেখেন? যারা 15 বছর যারা সুবিধা নিছে তাদের জায়গায় কি স্যার আপনি একটা নতুন গোষ্ঠী দেখেন না, যারা কথায় কথায় ফেসিবাদের পক্ষে জুলাই আগস্টে কই ছিলেন এরকম একটা ট্যাগ দেয়? স্যার ইন্টারেস্টিং, আমার ব্যাপারটা একটু স্যার বলি। আমি ডয়েচে ভেলে থেকে চলে আসবো, আমাকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হইতেছে। সেই বাধ্যতামূলক ছুটির মধ্যে থেকে, কারণ আমার তো আর ছুটির জন্য মানে আর সময় দিতে পারবে না, আমি চলে আসবো। সেই সময়ের মধ্যে 26 তারিখ পর্যন্ত, 26শে জুলাই পর্যন্ত 4টা অনুষ্ঠান কইরে আমি দেশে গেলাম, ক্রোয়েশিয়া গেলাম 1 তারিখে আবার ফেরত নিয়ে আসা হয়েছে ডয়েচে ভেলেতে 2 তারিখ 3 তারিখে। ওইটা আবার আমি এক জায়গায় বলছি এখন হচ্ছে ট্যাগ। আপনি আন্দোলনের সময় কোথায় ছিলেন? একটা প্রশ্ন করার জন্য 5টা ট্যাগ স্যার, এবং একই শেখ হাসিনা স্টাইলে। এটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে স্যার আপনি জানেন, সংবাদ টেলিভিশনের মধ্যে ঢুইকা এই 5 জনের বাদ দিতে হবে, এই 10 জনের বাদ দিতে হবে, এই কথাও এখন আর বলা যাবে না। স্যার এইটাকে স্যার আপনি কেমনে দেখেন স্যার? মানে এইটা কিরকম জায়গায় এটা যাচ্ছে স্যার বা ঘটতেছে? সব ঘটনাই প্রীতিকর হচ্ছে তা না। আমি ব্যক্তিগত বিষয়গুলোর মধ্যে যাব, সেটা আপনার তো আমার জারি হোক। প্রশ্নটা হচ্ছে যে, এবং এই ধরনের প্রশ্নটা আমার খুব পছন্দের প্রশ্ন, কোথায় ছিলেন কি, এটা কে কোথায় ছিল সেটা তার ভূমিকা দিয়ে বোঝা যাবে, বোঝা গেছে। এটা আপনি খুঁজে বের করুন। মানে আমাকে কেউ যদি বলে কোথায় ছিলেন, তো কোথায় ছিলেন আপনি খুঁজে বের করুন, আমি কোথায় ছিলাম সেটা তো প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে পরিস্থিতির কথা বলছেন সেই পরিস্থিতিটা হচ্ছে যে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, যেগুলো স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হয়ে উঠছে, তাই তো? তো সেটা উদ্বেগজনক। আবার একটা ইতিবাচক দিক আছে, এই যে আমি বলে ফেলতে পারলাম বাংলাদেশের মধ্যে মানুষ বলতে পারছে যে এই পরিস্থিতি হচ্ছে। 2 বছর আগে তো সেটা বলা যেত না স্যার, আমরা তো বলছি স্যার। স্যার এই 2 বছর আগে বলা যাচ্ছে এই কথা তো ঠিক না স্যার, আমরা তো বলছি। মানে স্যার আপনার সামনে রেখে স্যার আমরা বলছি যে এই প্রধানমন্ত্রী সমালোচনা করতে হবে। এই প্রধানমন্ত্রী কি সমালোচনা উঠবে নাকি? 100 বার বলছি স্যার, একবার দুবার তো বলিনি। কোথায় বলেছেন আপনি? কোথায় বলেছেন বলতে আমি আপনার কথা বলছি না, বাংলাদেশের সংবাদ গণমাধ্যমগুলো সেই ভূমিকা পালন করেছে আপনি বলছেন। স্যার আপনি দেখেন, আমি ইয়ার জন্য বলি স্যার, রূপপুরে যে বালিশের এত বড় একটা অন্যায় হয়েছে, সোনার মধ্যে যে স্যার এত বড় খাদ হয়েছে স্যার, আমরা এই সরকারের অন্যায় যা কিছু জানি 5 আগস্ট আগে তো গণমাধ্যম থেকেই জানি স্যার। গণমাধ্যম শেখ হাসিনার কাছে গিয়া তার দায়িত্ব পালন করে নাই, কিছু কেউ করে নাই, কিন্তু কেউ তো স্যার করছেই। এই ঢালা অভিযোগ তো দেওয়া যাবে না যে গণমাধ্যম কিছু করে নাই। স্যার আপনাকেও যখন স্যার আমি আগে ইন্টারভিউ করছি, আপনি যখন স্যার লিখছেন, আপনি তো স্যার প্রথমে লিখছেন, কোনটা আপনি লিখেন না আপনি স্যার বলেন স্যার? শেখ হাসিনার আমলটা লিখেন আপনি জানতে চান? জি স্যার বলেন তো স্যার, বলেন তো স্যার। আমার একটা বই আছে অটোক্রেটাইজেশন সম্পর্কে, যেটা বাংলাদেশের কোনো পাবলিশারের পক্ষে ছাপা সম্ভব হতো, যেটা রাকলেস থেকে ছাপা হয়েছে 2019 জুলাই মাসে, ভোটিং ইন এ হাইব্রিড রিজিম। জি স্যার, যেটা আপনার প্যালগ্রেড থেকে বেরিয়েছে। আপনার কি মনে হয় ঢাকার কোনো পাবলিশার সেটা ছাপতে পারে? স্যার আপনি তো কলামে লিখছেন, আমরা যখন জিজ্ঞেস করছি আপনি তো বলছেন হয়তো। হ্যাঁ, যতটুকু বলেছি। আপনি বলেন যে ফরেন অ্যাফেয়ার্স আমি লিখতে পেরেছি যে মানে কোয়াইট স্লাইড অটোক্রেসি, তাই তো? আপনি বলেন তো আমাকে, ডেইলি স্টার বলেন, সান বলেন, অমুক বলেন, তমুক বলেন, ছাপতে পারতেন? আমি পারিনি। আপনারা পেরে থাকতে পারেন, আমি পারি নাই। আমাকে ফরেন অ্যাফেয়ার্সে লিখতে হয়েছে, আমাকে ডিপ্লোম্যাটে জানুয়ারি মাসে লিখে দেখাতে হয়েছে যে ওয়েপনাইজেশন অফ জুডিশিয়ারি,
কিভাবে ওয়েপনাইজ করা হয়েছে। এই যে আপনি বলছেন যে সবই আপনারা বলতে পারতেন, আপনারা না সবই না সব ঘটনা হচ্ছে শেষ করতে দেন। আপনি যে যুক্তিটা তারপরে যেটা ভয়াবহ যুক্তি, একটা ফ্যাসিজমের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি। আমি এই কারণে বললাম কাইছে স্যার এই কথা কয়ে ফেলেছেন। না আপনার যুক্তিটা খুব ভয়াবহ যুক্তি, খুব ভয়াবহ যুক্তি। আপনি ডিফেন্ড করতে গিয়ে যা করছেন সেটা খুব খারাপ হচ্ছে। কারণ কি জানেন, আপনি আমাকে বলুন বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে 2014 সালে, 18 সাল, 24 সাল, আপনি বলুন তো কয়টা সংবাদপত্র বলতে পেরেছে যে এটা কমপ্লিটলি একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট? আমাকে একটা উদাহরণ দিন। আপনি গত বছর অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী বলে পরিচিত যে যিনি ছিলেন, তার কোন ছবিটা ছাপা, কোন সংবাদপত্র তার ছবি প্রথম পাতায় ছাপে নাই? বলুন তো, বলুন আমাকে। রাইট স্যার, আমাকে বলতেছেন তো যে গণমাধ্যম ভূমিকা পালন করেছে। এবং না শেষ করতে দিন। মোহাম্মদ সাজ্জাদুর রহমান মিলে বছর 3 আগে গণমাধ্যমের উপর মিডিয়া বলে স্টাডি করে দেখিয়েছি কিভাবে স্বার্থের কারণে সংশ্লিষ্ট হয়ে সংবাদপত্র গণমাধ্যমগুলো কি ভূমিকা পালন করছে। দুটো কলাম লেখাকে যদি আপনি গণমাধ্যমের স্বাধীনতা বলে বিবেচনা করেন। না স্যার, আমি গণমাধ্যমের স্বাধীনতা বিবেচনা করতেছি না স্যার। আমি আপনাকে আবার প্রশ্নটা বলি স্যার, আপনি আমাকে ওই ফেসিবাদের পক্ষে টকে বললে তো আমার ভয়াবহ অবস্থা। আমি বলি স্যার, আওয়ামী লীগ আমলে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ ছিল, যেটার কথা স্যার আপনি লিখছেন, অসংখ্য লোক স্যার লিখছেন, আমরা এটা প্রমাণ দিতে পারবো স্যার। আপনি যেটা বললেন প্রথম পাতায় শেখ হাসিনা থেকে শুরু করে মানে শেখ হাসিনার আমি এগুলি স্যার লম্বা তালিকা দিতে চাই না, মানে এমন কিছু নাই যে যেটা হয় নাই। আমাদের প্রশ্ন স্যার, আপনি পরিস্থিতির পরিবর্তনটা দেখেন কিনা স্যার? আমি খুব আগ্রহ নিয়ে পরিবর্তন দেখতে পাই। জি স্যার, তার অর্থ এই নয় যে পরিবর্তন 180 ডিগ্রি হয়ে গেছে এবং সমস্ত রকম স্বাধীনতা প্রতিষ্ঠিত, আমি কিন্তু তা বলছি না। কিন্তু পরিবর্তনটা দেখতে পাই যে যখন এই পরিস্থিতিগুলি তৈরি হয়েছে, আপনি বলুন যে এই যে এখন কিছুক্ষণ আগে বলুন কি গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে কে যেন অভিযোগ করেছে, তো গোয়েন্দা সংস্থার ভূমিকাগুলো কি তখন ছিল না? ছিল তো, তাই তো? তখন কতটা বলতে পেরেছে দেশের মধ্যে, সেটা আপনাকে বিবেচনায় রাখতে হবে। গোয়েন্দা সংস্থার উদ্যোগে কোন পত্রিকা দখলের ঘটনা ঘটে নাই, টেলিভিশন দখল। আপনি কি তখন লিখতে পেরেছেন? আপনি পেরেছেন কিনা আমি জানি না। আপনি বলতে আমি বাংলাদেশের কোন গণমাধ্যম লিখতে পেরেছি ব্যাংকগুলো গোয়েন্দা সংস্থাদের দ্বারা ইসে হচ্ছে বন্দুক। শেখ হাসিনার স্যার, আমার দুর্ভাগ্য স্যার, শেখ হাসিনার আমলের সাথে যদি আমাদের এখন তুলনা করতে হয় তাহলে তো স্যার শুরু করেছেন। না আমি শুরু করিনি স্যার, আমি বলতে চাইছি যে স্যার না হবে স্যার, এইটা শেখ হাসিনার আমলের সাথে তুলনা করলে এইটা আমি মানে এইটা আমার এই তুলনা যদি আমি শুরু করে থাকি, এই তুলনা আমি শুরু করে থাকলে সেটা আমি করতে চাই না। খালেদ, আপনি যখন বললেন যে শেখ হাসিনার আমলে আমরা লিখতে পারিনি অমুক তমুক, আপনি কি পরিবর্তন দেখতে পান? এখনো তো এই অবস্থা হচ্ছে। এইটাই কম্পারিজন, অ্যানালজিটা হচ্ছে এই ক্ষেত্রে কম্পারিজনের জায়গায় গিয়ে দাঁড়িয়ে। স্যার আমি খালি এই জায়গাটা স্যার, এইটা আমার কাছে আফসোসের মতো লাগে যখন মতিউর রহমান চৌধুরী ভাই মানব জমিনের সম্পাদক, তাকে আসলে শেখ হাসিনা শেষ সময় কোন টেলিভিশন তাকে, উনি একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন স্যার, ওইটা তো উপস্থাপনা করতে দেয় হয় নাই, কোন টেলিভিশনে উনি আসলে যাইতে পারতেন না, মানে বাংলাদেশের টেলিভিশনগুলি। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা, তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না কেন? স্যার আমাদের সময় শেষ, প্রডিউসার বলতেছে সময় শেষ, এইটা নিয়ে স্যার আপনি একটা মন্তব্য শুনে আমরা শেষ করি আজকে স্যার। না, কেউই ফেরেশতা নয়, সেটা হতেই পারে। সমালোচনার জায়গাটা অবশ্যই থাকতে হবে। কেউ যদি সমালোচনার ক্ষেত্রে বাধা দেয়, আমি তার প্রতিবাদ করি। আমি তো বলছি না যে পরিস্থিতি একেবারে সোনায় সোহাগায় পরিণত হয়েছে, বিভিন্ন রকম সমস্যা তো আছে এবং সংবাদপত্রগুলো অকস্মাৎ গণমাধ্যমগুলো স্বাধীন হওয়া খুব সম্ভব বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে মালিকানার কাঠামোটা তো রাতারাতি বদলে যায় নাই, তাই না? পলিটিক্যাল ইকোনমি আপনি যেটা আপনি করেছেন, আমিও করার চেষ্টা করি। তো ফলে এটা অকস্মাৎ হবে তা নয়। পরিস্থিতিটা যে এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, সেই সম্ভাবনার জায়গাটা কতটা বাস্তবায়িত হবে সেটা নির্ভর করবে যে এই রাজনৈতিক প্রক্রিয়াটা অব্যাহত রাখা যাচ্ছে কি যাচ্ছে না তার। আগামী 31শে ডিসেম্বর, দুদিন পরেই কি বাংলাদেশে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে? এরকম নানান ধরনের গুঞ্জন মানুষের মুখে মুখে, এবং এই গুঞ্জনের সৃষ্টি হয়েছে শনিবার 28শে ডিসেম্বর সন্ধ্যার পর থেকে ফেসবুকে 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে নানান ধরনের পোস্টের কারণে। এবং এই পোস্টগুলো এই একই দিনকে কেন্দ্র করে দেয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানান পর্যায়ের সমন্বয়ক সদস্য এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মাধ্যমে। এমনকি উপদেষ্টা পরিষদের কোনো কোনো সদস্য 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে বেশ কৌতূহলী পোস্ট দিচ্ছেন। কি হতে যাচ্ছে আসলে এই দিনটিতে? উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত
মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখছেন, কমরেডস নাও অর নেভার। আমি আরো বেশ কয়েকটি পোস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একই ধরনের পোস্ট দিয়েছেন। তিনি বলছেন, কমরেডস 31 ডিসেম্বর নাও আর নেভার। আর এক সমন্বয়ক রিফাত রশিদ তিনি লিখছেন, ওয়াল আইজ অন 31 ডিসেম্বর 2024 নাও আর নেভার। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনিও লিখছেন, এই বছরই হবে 31 ডিসেম্বর। এরকম আরো অনেক ধরনের পোস্ট, কাছাকাছি ধরনের পোস্ট একের পর এক মানুষের চোখে পড়ছে। মানুষের মধ্যে নানান ধরনের গুঞ্জন, পাশাপাশি নানান ধরনের আতঙ্ক, কৌতূহল, কি হতে যাচ্ছে আসলে 31 ডিসেম্বর। যেটি মোটামুটি জানা গেছে যে 31 ডিসেম্বর শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল 3টায় আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে, প্রকাশ করা হবে। অনেকগুলো সিগনিফিকেন্ট বিষয় মানুষের মাথায় ঘোরাফেরা করছে। একটা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দল গঠনের কথা চলছে বা করা হবে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে, সেটি কি ঘোষণা হবে? আবার কেউ কেউ বলছেন যে না, ঘোষণাপত্র দেওয়া হতে পারে। এখন কি ধরনের ঘোষণা, এরকম প্রচন্ড কৌতূহল থেকে গণমাধ্যমের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখ্য সংগঠক সম্ভবত উমামা ফাতেমা, তার কাছে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তিনি যেটা বলেছেন যে শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা দাবি 1 দফা দাবিতে কিভাবে পরিণত হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি রকম ছিল, এসব নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা আসতে পারে বা আসবে, এই ধরনের মন্তব্য করেছেন। কথা হচ্ছে যে নতুন যে রাজনৈতিক দলটি আসছে সেটা নিয়ে মানুষের যথেষ্ট কৌতূহল রয়েছে, কৌতূহলের কারণও রয়েছে। কোনো রাজনৈতিক দল নিয়ে এর আগে এই পরিমাণ কৌতূহলের সৃষ্টি হয়নি। কিংস পার্টি এর আগে গঠিত হয়েছে, এটিকে বলা হচ্ছে কিংস পার্টি মর্যাদা পেতে পারে বা কিংস পার্টি রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যদিও তা অস্বীকার করা হয়েছে বরাবরই ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে। কিন্তু দুটি বিষয়, একটি হচ্ছে আমি স্ট্যাটাসকে কেন্দ্র করেই বলছি, যদি এই ধরনের কোনো দলের আত্মপ্রকাশ ঘটে, কিংস পার্টি হবে না কোন পার্টি হবে সেটা পরে বিষয়, সেক্ষেত্রে সরকারের একজন উপদেষ্টা এই ধরনের স্ট্যাটাস দিতে পারেন কিনা 31 ডিসেম্বরকে কেন্দ্র করে, যদি সত্যি সত্যি নতুন কোনো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। এবং আমরা জানি সরকারি উপদেষ্টা নাহিদ ইসলাম থেকে শুরু করে আরো অনেকে, তারা বলছেন যে নতুন রাজনৈতিক দলকে স্পেস করে দিতে হবে, নির্বাচনও এই দলের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে বা সহজে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে না, এরকম তো গুঞ্জন রয়েছে। যাই হোক, কিন্তু সরকারের মধ্য থেকে এই ধরনের দলকে নিয়ে এত উৎসাহ প্রকাশ্যে, এটা এক ধরনের অধ্যত্ত। নিশ্চিতভাবেই রাজনৈতিক দল আসতেই পারে, তাতে কোনো কারোর আপত্তি থাকার কথা নয়, বরং আমরা ওয়েলকাম জানাতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ঘোষণাপত্রের বিষয়ে, এটি বিপ্লব ছিল না কি ছিল তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। সাধারণ মানুষ মনে করেন যে না, এটা কোনো অবস্থাতেই বিপ্লব না, বিপ্লবের তো আলাদা ধরনের চরিত্র থাকে, এটা স্রেফ একটি গণ অভ্যুত্থান। আমিও মনে করি একটি গণ অভ্যুত্থান, একটি স্বৈরাচারী সরকারের পতন এই গণ অভ্যুত্থানের মাধ্যমে হয়েছে, সে যেভাবেই হোক না কেন, নেতৃত্বে যারা থাকুক না কেন। কিন্তু বারবার এটিকে বিপ্লব হিসেবে উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কিংবা উপদেষ্টাদের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে যে 3 জন উপদেষ্টা রয়েছেন, তারা বলছে যে নতুন ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে সংবিধানে। আমাদের ঘোষণাপত্র তো আছেই। অস্থায়ী সরকার, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার যেটি সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছিল, সেখানেই তো মুক্তিযুদ্ধ ঘোষণাপত্র রয়েছে, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ঘোষণাপত্র। সেখানে আবার নতুন ঘোষণাপত্র কি সংযোজিত হবে? এবং আমাদের চরম আপত্তির বিষয়টি হচ্ছে এখানেই
যে মুক্তিযুদ্ধের সঙ্গে বারবার 2024-কে মিলিয়ে 2024-কেই 71-এর উপরে স্থান দেওয়ার একটি অপচেষ্টা, এবং যে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি তার ঘোষণাপত্রের সঙ্গে নতুন করে 24-এ ঘোষণাপত্র লিখতে হবে। কি কারণে? এরকম অনেক প্রশ্ন মানুষের মুখে মুখে। যেটি হোক না কেন, স্বাভাবিক কিছু হলে ওয়েলকাম, কিন্তু বিশেষ কিছু ঘটলে নিশ্চয়ই মানুষ সেগুলো মেনে নেবে না। আবারও বলি যে ছাত্র সমন্বয়কদের চোখে বাংলাদেশ নতুন স্বপ্ন দেখছিল, এরই মধ্যে লাখো কোটি মানুষ আশাহত হয়েছেন। সেটি ছাত্রদের বোঝা উচিত। এবং ছাত্র বলতে আমরা অনেকেই ছাত্র বলতে তাদেরকে বোঝাচ্ছি, নিশ্চয়ই এই জায়গাটিতেও অনেক ধরনের মতবিরোধ তো থাকতেই পারে, তীব্র মতবিরোধ। ছাত্র বলতে শুধু ছাত্র সমন্বয় করা নয়, আর যারা ছাত্ররা আন্দোলন করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে, তাদেরকে আমরা কোথায় ফেলবো, সেটিও একটি ভ্যালিড কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পেয়েছি আজকের এই নিউজ থেকে। 31 ডিসেম্বর কি হতে পারে এই বিষয় নিয়ে পান্না ভাই আলোচনা করেছে, তার সেই বক্তব্য শুনতে পেয়েছি এবং টক শো দেখতে পেয়েছি খালেদ মহিউদ্দিনের। সম্মানিত দর্শক, আপনাদের মতামত মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।